নমস্কার বন্ধুরা, আজ আমরা দুজন, আমি অয়ন দাস এবং শুভ প্রসন্ন দাস, আমরা দুজন আমাদের জার্নির কথা বলবো। আমরা এই জার্নিটা করতে গিয়ে কি কি চ্যালেঞ্জেস ফেস করেছি সেগুলো বলবো, এবং সেই চ্যালেঞ্জেস থেকে আমরা কিভাবে ওভারকাম করেছি, কোন কোন জিনিসগুলো আমাদেরকে ওভারকাম করতে হয়েছে এবং কোন কোন জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হয়েছে, মেনটেন করতে হয়েছে, সেগুলো নিয়ে একটা গল্প করব। এটাকে অত কঠিনভাবে ডিসকাশন, সায়েন্টিফিক ডিসকাশন, এইসব ভারী ভারী নাম দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আমরা একটা গল্প করবো আমরা দুজনে মিলে। আমার মনে হয় আপনারা যারা শুনবেন এই অনুষ্ঠানটা, আমার মনে হয় এই যে গল্প করবো আমরা, এটা আপনাদেরও কাজে লাগবে। কারণ আপনারাও তো প্রতি মুহূর্তে আপনাদের যে জার্নি, আপনাদের যে লাইফের জার্নি, সেটা করতে গিয়ে যে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জেসের মুখোমুখি হচ্ছেন এবং আপনারাও কিন্তু সেগুলোকে ওভারকাম করছেন। সুতরাং আমরা যে গল্পগুলো বলবো, আমাদের জীবনের গল্পগুলো, সেগুলো কিন্তু আসলে আপনাদেরও গল্প। আমরা এইভাবে শুরু করি। তোর জার্নিটা বল, তোর কিভাবে তুই শুরু? আমি আমার জীবন শুরু করেছিলাম একজন ডোর টু ডোর সেলসম্যান হিসেবে। একদম বাড়ি বাড়ি গিয়ে আমি হাঁড়ি কড়াই বিক্রি করতাম। সেটা প্রাথমিকভাবে আমার একটা মেন্টাল ব্লকেজ ছিল যে আমি এত পড়াশোনা করে এরকম একটা সেলসম্যানের চাকরি। সেই সময় 2000 এই সময় এই চাকরিটাকে খুব ভদ্রস্থ চাকরি বলে ভাবা হতো না, সেলসম্যানের চাকরিটাকে। এবং সেই সময় আমি ওই বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতাম। সেখানে আমি একটা বিরাট সাকসেস পেলাম। এবং সেখানে আমি যেটা আমাদের শেখানো হয়েছিল যে একটা জিনিস সেল করতে গেলে স্মাইলিং ফেস, আই টু আই কন্ট্যাক্ট এবং এক্সাইটমেন্ট, এই তিনটে জিনিস কিন্তু একজন সেলসম্যানের থাকা দরকার। সেইটা আমাকে একটা বিরাট শিক্ষা দিয়েছে। ওখান থেকে আমি ইউরোকা ফোর্বসে যাই। ইউরোকা ফোর্বস একটা অন্যরকম সেল, সেটা করি। সেখান থেকে আমি ফার্মা সেলসে যাই, একদম একটা ডিফারেন্ট সেল, যেখানে একদম হাই সোসাইটির ক্লায়েন্ট, ডাক্তার, তাদের সঙ্গে আমার কথা বলতে হতো, স্টকিস্টদের সঙ্গে কথা বলতে হতো, রিটেলারদের সঙ্গে কথা বলতে হতো। একটা অন্য রকমের সেল, যেখানে প্রচুর নলেজ দরকার। সেই সেলে দীর্ঘদিন থেকেছি। তারপর আমি চলে গেছি সার্ভিস সেক্টর। এটা একেবারে অন্যরকম সেল। এখানে আমরা এনএবিএল অ্যাক্রিডিটেড একটা ল্যাবরেটরিতে আমি কাজ করছি এই মুহূর্তে। এবং সার্ভিস সেক্টরের যে সেল, সেটা একদম অন্যরকম সেল। তো এই হচ্ছে আমার লাইফ জার্নি। তোর লাইফ জার্নিটা বল। হ্যাঁ, এবার আমার লাইফ জার্নি, তোর লাইফ জার্নি দুটো এক জায়গাতে এক হয়। সেটা হচ্ছে দুজনেই আমরা সেলসে আছি। একই জায়গা থেকে আমাদের প্রায় শুরু, সামান্য আগে পেছনে। তা আমার জার্নিটা যেখানে শুরু হয়েছিল, সেটা প্রথম আমি কাজের খুঁজতে শুরু করি, কাজকর্ম খুঁজতে শুরু করি। তা কাজকর্ম খুঁজতে খুঁজতে আমার কাছে বন্ধুদের থেকেই প্রথম পাওয়া তথ্য যেটা, সেটা হচ্ছে গিয়ে সেলস। এটাই আমার কাছে উঠে আসে যে এছাড়া আর কিছু, অন্য কিছু আমার কাছে সুযোগ বা কোনো জায়গা খোলা ছিল না যেখানে আমি নিজেকে গিয়ে বলতে পারি যে হ্যাঁ, আমি এখানে আমি পারবো কাজ করতে, এটা আমি পারি বা এটা আমি শিখলে করতে পারবো। তা বন্ধুদের থেকেই পাওয়া সেলস কাজটাকে আমি করতে পারি, এটা করা যেতে পারে। তা প্রথম তো এইটা জানা। এটা জানার পরে খোঁজা শুরু, যথারীতি খোঁজা, মানে বিভিন্নভাবে তখন পত্রপত্রিকায় বা বিভিন্ন চাকরি সংক্রান্ত যেখানে অ্যাডভার্টাইজমেন্ট বেরোতো, সেই কাগজ থেকে পাওয়া তথ্যের উপরে ভিত্তি করে আমার প্রথম প্রবেশ হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর মানে সেলস এবং সেটা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি হচ্ছে যেটা বিভিন্ন পরিবহন যেটাকে বলে আর কি। অবশ্যই সেটা জিনিসপত্রের পরিবহন, মানুষের পরিবহন নয়। তা জিনিসপত্র দেওয়া নেওয়া, বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি, বিভিন্ন ট্রেডার্স মার্কেট, ইন্ডাস্ট্রি, বিভিন্ন জিনিসের সেই যে ট্রান্সপোর্টেশন, সেই ট্রান্সপোর্টেশনের সেলসটাই আমার প্রথম জীবনের প্রথম সেলস। সেটা প্রায় কিছুই জানা ছিল না, সেখান থেকেই আমার শুরু, সেখান থেকেই শেখা। সেলসের পুরোটাই আমার ওখান থেকে শুরু এবং শেখা। এবং ধীরে ধীরে দীর্ঘ সময় এগিয়ে যায় আমার। বিভিন্ন সিনিয়র মানুষদের সংস্পর্শে আসি। যতটা সিনিয়র আমাদের কোম্পানি বা বিভিন্ন অর্গানাইজেশনে পাই, সব থেকে বেশি যেটা আমাকে হেল্প করেছিল হচ্ছে আমাদের কাস্টমার। যাদের সঙ্গে আমরা কথা বলতাম বা যাদের সঙ্গে আমরা দেখা করতে যেতাম, যাদের থেকে আমরা বিজনেস আনতে যেতাম, তারা ছিল হচ্ছে সব থেকে বড়, আমার জীবনে হচ্ছে বড় কোচ। কারণ ওরা আমাকে যেটা শেখাতো, যেভাবে বলতো, আমি কোনো একটা কিছু বললে বা কোনো একটা কিছু করতে গেলে ওরাই আমাকে বলে দিত যে তুমি এইভাবে করো। মানে এটা একটা অন্য টাইপের ব্যাপার। মানে যে সাধারণত কি হয়, কাস্টমারের কাছে আমরা ট্রেন্ড হয়ে সেলসের লোকেরা যায় সেল করতে। এখানে আমি যাচ্ছি, আমাকে কাস্টমাররা বলছে তুমি এইভাবে করো, এইভাবে করলে এটা হবে। যেহেতু আমি তখন প্রায় নতুন আর কি শিখছি।
তা সেই নিজেদের সিনিয়র প্লাস কাস্টমার সবাই মিলে একটা সবার কাছ থেকে একটা প্রচুর জিনিস আমি সেখান থেকে সংগ্রহ করতে থাকি, মানে শিখতে থাকি, যাতে আমি আগামী দিনে আরো ভালোভাবে আরো সুন্দরভাবে কাজটাকে আমি আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এবং সেটা চলে বেশ দীর্ঘদিন ট্রান্সপোর্টে, এবং সেটা রাঁচি জায়গাটা ছিল, সেটা ঝাড়খণ্ড। তা সেইখান থেকেই আমার প্রথম শুরু, এবং সেটা করতে 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 আস্তে আস্তে একটা দীর্ঘ সময় পেরোনোর পর আমি ওখান থেকে কলকাতায় চলে আসি। কলকাতায় এসেও আমি সেম ইন্ডাস্ট্রিতেই থাকি, একটু অন্যভাবে হলেও সেই ট্রান্সপোর্টেশন সেক্টরেই থাকি, সেখানেও কিছুদিন কাটে আমার। এবং আস্তে আস্তে ওখান থেকে আমি আস্তে আস্তে মুভ করি, সেলসেই থাকি। সেলস থেকে আমি চলে আসি সার্ভিস সেক্টরে, বিভিন্ন টেস্টিং অ্যানালাইসিস, সেটাও সেলসে থাকে। এবং সেই সেলসের দিক থেকে ল্যাবরেটরি টেস্টিং সার্ভিস, এটাও একটা সায়েন্স বেসড ব্যাপারটা, টেকনোলজি সায়েন্স এগুলোর উপরে বেস করা। এবং সেখান থেকে আমি আস্তে আস্তে আরো অনেক কিছু শিখতে শুরু করি। সেলসের বেসটা আমার তৈরি হয়ে যায় ওই রাঁচিতে থাকা অবস্থায়, বিভিন্ন কাস্টমারের কাছে যাওয়া, বিভিন্ন মানে একদম ট্রেডার্স মার্কেট থেকে, মানে দোকান থেকে শুরু করে, ট্রেডার্স মার্কেট বলছি না, একদম আরো পরিষ্কার করে, মানে দোকানদার যারা হয়, আমার দোকান আছে, আরেকজনের দোকান, যেরকম দোকানদার যারা সরাসরি প্রপ্রাইটার, নিজেরাই মালিক, নিজেরাই দোকান চালাচ্ছে, এইখান থেকে শুরু করে আমি একদম মাল্টিন্যাশনাল কোম্পানি যারা পৃথিবীব্যাপী বিভিন্ন ফ্যাক্টরি, পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাক্টরি খুলে যারা জিনিসপত্র ম্যানুফ্যাকচারিং করছে এবং ট্রেডিং বিক্রি করছে, সেই পর্যন্ত আমার আনাগোনা চলতে থাকে। মানে একদম দোকানদারও হচ্ছে আমার কাস্টমার, সেখানেও আমাকে সেল করতে হয়। আবার একটা কোম্পানি যার কিনা জার্মানিতে একটা ফ্যাক্টরি আছে, যার কিনা একটা ইন্ডিয়াতে 4টে ফ্যাক্টরি আছে, সেও আমার কাস্টমার। এই যে মাঝেটা, এই যে ট্রেড থেকে শুরু করে, এটা একটা বড় একটা মানে রাস্তা একটা, এর মাঝখানে যতজন আছে এই সবাইকে আমি টাচ করে করে কোনো না কোনো ভাবে টাচ করে দেবো। এইটা আমার কাছে একটা সেলস শেখা, প্লাস সেলসের থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে মানুষের সঙ্গে যে কানেকশন, ইন্টারাকশন, মানুষের সঙ্গে ইন্টারাকশন তৈরি হওয়া। বিভিন্ন ধরনের মানুষ, একটা ট্রেডার্স মার্কেটে কি ধরনের মানুষ থাকে, তারা কি ভাবে, এইটা একটা বড় আমাকে একটা মানে একটা মাঠ আমার কাছে খোলা করে দেয়। মানে আমি জানতামই না যে মানে ব্যবসা, ফ্যাক্টরি, দোকান, এগুলো শুনে এসেছি ছোটবেলা থেকে, কিন্তু জানতাম না যে আমরা যারা সেলসে কাজ করি, আমাদের একটা সবচেয়ে বড় পাওনা যে আমরা কিন্তু প্রচুর মানুষের সঙ্গে মিশতে পারি। হ্যাঁ, মেলামেশা করার একটা ক্ষমতা, একটা সুযোগ আমাদের থাকে, এবং তার থেকে আমরা প্রচুর মানুষের বিহেভিয়ার জানতে পারি, অ্যাটিটিউড জানতে পারি, ডিফারেন্ট অ্যাটিটিউড জানতে পারি, ডিফারেন্ট বিহেভিয়ার জানতে, এগুলো কিন্তু আমাদেরকে এনহ্যান্স করে, আমাদেরকে সমৃদ্ধ এনহ্যান্স করে। হ্যাঁ, তাদের থেকে আমরা নিতে থাকি। আমরা দুজনেই কিন্তু একটাই ইন্ডাস্ট্রিতে কাটাই। তুই প্রথমে ট্রান্সপোর্ট, তারপরে সেখান থেকে ল্যাব ইন্ডাস্ট্রি, এই যে তুই কাটালি, আমি প্রথমে কনজিউমার গুডস, সেখান থেকে ফার্মা, ওষুধ, তারপরে এখন সার্ভিস। আমরা কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে ঘোরাফেরা করে কাজ করছি। আমি তোকে জিজ্ঞাসা করছি, তোর কি মনে হয় যে কি কি চ্যালেঞ্জেস একজন মানুষের আসে মানুষের জীবনে, এই যে বিভিন্ন রকম তার জার্নি? চ্যালেঞ্জেস যেটা আমি প্রথম বলবো, সেই চ্যালেঞ্জেসটা হচ্ছে প্রথম মাইন্ডসেট এবং ডিসিপ্লিন। মাইন্ডসেটটা প্রথমে রাখছি, ডিসিপ্লিনটা পরে আসছি আমি। মাইন্ডসেট, অ্যাটিটিউড, হ্যাঁ, মাইন্ডসেট, অ্যাটিটিউড, ডিসিপ্লিন। মাইন্ডসেটটা কেন প্রথমে আমি রাখছি, যে আমি আমার দিক থেকে বলতে গেলে যে আমি সেলসের কাজ করব, আমি করা শুরু করব, এই যে ডিসিশনটা, এইটার প্রথম মানে কাজ যেটা শুরু হয়, সে তুলি দিয়ে যেমন ছবি আঁকতে গেলে পেন্সিল দিয়ে আগে স্কেচ করতে হয়, স্কেচটা শুরু হয় মাইন্ডের মধ্যে। মাইন্ড যদি অ্যাকসেপ্ট না করতে পারে, মাইন্ডকে যদি আমি মানাতে না পারি, আমার মনকে যদি আমি মানাতে না পারি, শুধুমাত্রই কিছু একটা কাজ করতে হবে বলে যা শুরু করে দিলাম, ব্যাপারটা কিন্তু গোলমাল হয়ে যাবে। একদম গোলমাল হয়ে যাবে। যে আমার কাছে কিছু একটা নেই, আমাকে কিছু একটা, আমার খিদে পেয়েছে, আমি কিছু খেতে হবে, যা কিছু একটা পেলাম, খাওয়া শুরু করে দিলাম। ঠিক সেরকম আমার কাছে কোনো কাজ নেই, আমার কাছে একটা সামনে এলো, জিনিসটা কাজটা শুরু করে দিলাম। ব্যাপারটা ঠিক এতটা ফার্স্ট মোডে হওয়াটা, ব্যাপারটা হচ্ছে যে মাইন্ডসেট, আমি মাইন্ডটাকে আমি কতখানি কাজটার জন্য প্রিপেয়ার্ড, আমি কতখানি ভিতরে প্রিপেয়ার করতে পারছি, এইটা হচ্ছে ভীষণ, এইটা হচ্ছে প্রথম কাজ যেটা আমাকে ভীষণভাবে আমাকে ফেস করতে হয়েছিল। এবং এই যে মাইন্ডসেটের জায়গাটা, এই মাইন্ডসেটের মানে হয়তো জিনিসটা দেখলে খুবই ছোট্ট, যে আমি করতে চাই না আর আমি করতে চাই, জিনিসটা তাই তো, আমি এটা করতে চাই না। আমার কালকে বললো আমি সেলস কাজ করতে আমি চাই না, কালকে বললো হ্যাঁ আমি করতে চাই বলছি, তার দুটোর মধ্যে কি একটা চাই না, একটা চাই। কিন্তু এই যে চাই না এবং চাই, এই মাইন্ডের মধ্যে এই জায়গা চাইনার থেকে চাইতে আসতে
2 বছর টাইম লেগেছে। 2 বছর? Yes, 2 বছর আমার টাইম লেগেছে আমার মনকে চাইনা থেকে চাইতে আনতে। এবার 2 বছর কেন লাগলো, 2 বছরটা এতটা কেন, 2 মাসও তো লাগতে পারতো। ব্যাপারটা তা না, আমি মনকে যেন ওই জায়গার মতো করে নিজেকে আনতে পারছি না। শুরু তো করে দেওয়া যায়, এখনো শুরু করে দেওয়া যায় যে কোনো নতুন কাজ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মন পুরোটা আসছে না, যেন আমি আসছি আমার মন আসছে না। আমার শরীর যাচ্ছে, আমার প্রাণটা এখানে রয়ে যাচ্ছে, মানে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। ওই যে মন মাইন্ডসেটের কারণটা ওই জন্য প্রথমে আমি রাখছি, মাইন্ডটাকে আমার করতাম না, জানতাম না, চাইতাম না, অথচ আজকে তুমি বলা করছো না হ্যাঁ করবো, জানি, চাই। এই জায়গাটা একটা 2 ইয়ার্স গ্যাপ। মানে যেদিন থেকে শুরু করলাম মনকে বললাম যে আমি চাই, আমি করবো, আমি এটা পারি, আমি এটা করতে হবে, আমাকে এটা বাধ্য হয়ে করতে হবে, আমার কাছে কোনো উপায় নেই, করতে হবে, কিন্তু করতে হবে। এই যে কোশ্চেনগুলো করতে করতে বিভিন্ন সময় আমার মধ্যে বিভিন্ন কনফ্লিক্ট তৈরি হচ্ছে, লড়াই হচ্ছে। মনকে আমি বলছি, মন বলছে না করবে না, মনকে বলছি, মন বলছে না এটা কোনোদিন হবে না। বিভিন্ন জিনিস না হ্যাঁ, কনফিউশন, কনফ্লিক্ট, বিভিন্ন লড়াই মনের মধ্যে চলছে। এবং নিজের সঙ্গে যে লড়াই, এই তার চেয়ে ভয়ঙ্কর লড়াই বোধহয় কিছু নেই। এই লড়াইটা আমাকে, এবং সেই লড়াইটার মধ্যে অনেকগুলো স্টেজ আছে, সেগুলো আরো ডিপে গেলে বলা যাবে, সেগুলো অনেক কিছু। লড়াইয়ের মধ্যে অনেক সময় নিজেকে ভেঙে পড়তে হচ্ছে, নিজেকে দুঃখ পেতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে, এবং সেগুলো আরো ডিপে গেলে আরো ছোট ছোট জিনিস আরো বেরিয়ে আসবে সেখান থেকে। কিন্তু এই বলা মাইন্ডসেট, আমি চাই না, আমি চাই, সেটা আসতে আমার দীর্ঘ সময় লাগে। প্রথমে আমি বলবো যে চ্যালেঞ্জ বলতে গেলে মাইন্ডসেটের চ্যালেঞ্জ হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ। এই মাইন্ডসেটের চ্যালেঞ্জ যদি ফার্স্ট ওভারকাম আমি করতে পারি, যে কেউ করতে পারে, আমার একদম ঠিক বলেছিস, একদম। বাকি কাজটা কিন্তু আমি 1 2 3 4 করে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। আমার এখনো মনে আছে, আমার যেদিনকে আমার ফার্স্ট ডে অফ মাই জব অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ অফ ফার্মা কোম্পানি, তখন তো আমার নলেজ খুব কম। যেহেতু আমার নলেজটা কম, আমি কিছুতেই মাইন্ডসেটটা আমার ঠিক হচ্ছে না যে আমি একটা চেম্বারে গিয়ে ডাক্তারকে আমি বোঝাবো প্রোডাক্টটা। এবং আমার এখনো মনে আছে, আমি সারাক্ষণ শুধু চেম্বারগুলোর পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সাহস করে আমি চেম্বারে ঢুকতে পারছি। সেম একই জায়গাতে যেটা আমরা বললাম আর কি, যেটা আমি বলছিলাম, সেম জিনিসটা একই। মানে ভেতরে কোথাও যেন একটা কেউ যেন দাঁড়িয়ে আছে, মানে গেটে লাঠি নিয়ে আমাকে বলছে যে তুমি কিন্তু এখানে আসবে না, তোমার আসা এখানে কিন্তু বারণ, আর তোমার মতো কারো এখানে ঢোকা নিষেধ আছে, আর তুমি আসতে চাইছো, তুমি কিন্তু আসতে গেলে আবার তোমাকে আমি কিন্তু ধাক্কা দেবো, বা তোমাকে আমি কিন্তু সরিয়ে দেবো এখান থেকে। এই যে মনের মধ্যে কেউ একটা যেন লাঠি নিয়ে গেটে দাঁড়িয়ে আছে, আর আমি বলছি না তুমি লাঠি সরাও, আমি ঢুকবো, না ঢুকবো না ঢুকবো, এই যে মাইন্ডসেটের এই যে না হ্যাঁ কনফ্লিক্ট, এই লড়াইটা হচ্ছে সব থেকে বড় লড়াই, আর এইটাই হচ্ছে সব থেকে বেশি পেইনফুল লড়াই। এটা প্রথম ধাপটা যদি অতিক্রম করতে পারে, বাকিও অনেক ধাপ আছে, আরো বিভিন্ন আরো কঠিনতর ধাপ আছে, কিন্তু প্রথম ওই মাইন্ডসেটটাই হচ্ছে মানে আমার কাজ করার ক্ষেত্রে। জানি না অন্যদের ক্ষেত্রে কোন জায়গাটায় তারা বাধা পাবে বা পায়, কিন্তু আমার ক্ষেত্রে আমি প্রথম রাখবো হচ্ছে মাইন্ডসেটটা। ফার্স্ট চ্যালেঞ্জ আমার আসে এটা, ওখান থেকে কিছুতেই আমি যদি ওকে ওই গেটে যেন কেউ দারোয়ান, নেগেটিভ মাইন্ডসেট থেকে একটা পজিটিভ মাইন্ডসেটে আসাটাই হচ্ছে একজন মানুষের ফার্স্ট অ্যান্ড প্রাইমারি কর্তব্য। এবং ওইটা হচ্ছে ওই হার্ডেলটা যদি একজন মানুষ পেরোতে পারে, তবে কিন্তু তার পক্ষে বাকি হার্ডেলটা, বাকি যে দৌড়টা, সেই দৌড়টা কিন্তু তার পক্ষে অনেকটা ইজি হয়ে যায়। তার ফার্স্ট মাইন্ডসেটটাই হবে এইটা যে আমি পারবো। এবং আমাদের শুভ তুই তো জানিস যে আমাদের ব্রেনের যে 3টে স্তর আছে, কনসিয়াস, সাবকনসিয়াস এবং আনকনসিয়াস, এবং মাঝখানে সেমি কনসিয়াস। এবং ওই সাবকনসিয়াস যে মাইন্ডটা, ওই মাইন্ড তো আমাদের অ্যাকচুয়ালি চালনা করে, ও কনসিয়াস মাইন্ড খবর পাঠায়, এটা করে। ওই মাইন্ডটাকে কিন্তু এনহান্স করতে হবে আমাদের এই মাইন্ডসেটটাকে দিয়ে। অর্থাৎ প্রতি মুহূর্তে আমি যদি বলি যে হ্যাঁ আমি পারবো, এটা আমি পারবো, ঠিক পারবো, পেরে যাবো, হয়ে যাবে, এইটা যদি ভিতরে ভাবতে থাকি, তাহলে কিন্তু ওই মাইন্ডসেটটা কিন্তু ক্রমশ নেগেটিভ থেকে পজিটিভ আসতে শুরু করে। আস্তে যেন ওকে যেন তখন ডাকতে টানছে, আগে যতটা ওকে রিজেক্ট করতো, এখন যেন মনে হচ্ছে অনেকটাই বলছে ঠিক আছে তুমি এসো, তুমি তো চলেই এসছো অনেকটা, ঠিক আছে তাহলে চলেই এসো। মানে এই যে ব্যাপারটা, এইখানটা একটা খুব বড় মানে আমাদের মনের মধ্যে খুব লড়াই চলে, এবং সেটা প্রফেশনালি বা চলতে পারে, অন্যান্যভাবে বিভিন্ন ক্ষেত্রে আমি দেখতে গেলেও আমি ফিল করেছি। এই মাইন্ডসেটের জায়গাটা যদি একটু চেঞ্জ করে দেওয়া যায়, ওর খেলাটাই যেন কেমন যেন বদলে যায় ব্যাপারটা, এই জিনিসটাই বদলে। মানে কেউ বদলালো না আমার চারদিকে, আমার দুনিয়াতে যা ছিল সব অ্যাকসেপ্টিভ রয়েছে, কোম্পানিও সেরকম, মানুষও সেরকম, পরিবেশ সেরকম, অর্থনীতি সেরকম, দেশ সেরকম, রাজ্য সেরকম, সব কিছু সেরকম, কিন্তু আমি যেন কেমন যেন অন্যরকম রেসপন্স করতে শুরু করলাম, আর আমার রেজাল্টও চেঞ্জ হতে শুরু করলাম। এটা পুরোপুরি ঢুকে আসে একদম আমাদের ব্রেনের মধ্যে, আমার মাইন্ডসেটের মধ্যে। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে মাইন্ডসেট, যেটা আমাকে ভীষণভাবে
ওটাকে ভাঙতে আর ওর দরজা খুলতে আর ওই দরজা ঢোকার সময় এত ধাক্কাধাক্কি, এত লড়াই, মানে চোখের জলও পড়তে পারে, এরকম জায়গায় আমি বলছি। এবং সেই লড়াইটা কিন্তু কারোর জন্য না, সেটা হচ্ছে নিজের সঙ্গে নিজের লড়াই। এই মাইন্ডসেটটাই আমার প্রথম চাপ তৈরি করা। যে কোনো চেঞ্জেস এর ক্ষেত্রেই, যে কোনো চ্যালেঞ্জেস ওভারকাম করার জন্যই ফার্স্ট ওই মাইন্ডসেট, যেটা কিন্তু মানুষকে ওভারকাম করতে পারে। এটা একদম মাইন্ডসেট, ডিসিপ্লিন, অ্যাটিটিউড। ডিসিপ্লিন নিয়ে কিছু বল। ডিসিপ্লিনটা তো একটা দীর্ঘমেয়াদী জিনিস। এটাও সেই মানে আমাদের মনকে যেন বলতে হয় যে, যদি আমি বলি সকালে ওঠা একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে, সকালবেলা উঠে দাঁত মাজা এটা একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে, সঠিক সময় খাওয়া এটা একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে। এগুলো যে আমরা করেই বা করে আসছি, এবার একটা দীর্ঘ সময় ধরে করারই কিছু ফসল পাই। এবার ডিসিপ্লিন যেটা ডেভেলপ করতে গেলে আমাদের করতে হয়, সেটা হচ্ছে রোজই একই জিনিসকে পরপর করে যাওয়ার একটা রুটিনকে এবং খুব একঘেয়ে একটা রুটিনকে না চাইতেও মেনে যাওয়া, করে যাওয়া, সেটাই হচ্ছে ডিসিপ্লিন। একটা লোক কতদিন পর্যন্ত এক কাজ করলে তার সেটা তার অ্যাডাপ্টেড হয়ে যায়। এই ক্ষেত্রে এটা খুবই সায়েন্স বেসড। এটা আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু বলার জায়গা রাখে না। এটা সম্পূর্ণভাবে যথেষ্ট পরিমাণে রিসার্চ হয়েছে, যথেষ্ট পরিমাণে অনেক লেখালেখি হয়েছে, অনেক মানুষ তাদেরকে রিসার্চ করে একদম কনক্লুশনে আসা গেছে যে 66 দিন হচ্ছে একটা সময়, যে সময়টা আমরা যদি ডে 1 থেকে শুরু করে 66 পর্যন্ত একই কাজকে একই সময় লাগাতার করে যেতে পারি, সেই জিনিসটা আমার কিন্তু একটা হ্যাবিটে পরিণত হয় এবং সেই হ্যাবিটটা আমাকে কিন্তু ডিসিপ্লিন তৈরি করে দেয়। এবং যেটা আমার ব্রেন তখন সেই কাজটা করতে গেলে আলাদা করে ওকে আর ইনস্ট্রাকশন দিতে হয় না, এবার তুমি ওঠো, এখন তুমি দাঁত মাজো, ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করো, যেটাকে বলে, যেটা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলে অটোমেসিটি পয়েন্ট। অটোমেসিটি পয়েন্ট হচ্ছে গিয়ে আমি যখন কথা বলে যাচ্ছি, কথা বলতে গিয়ে আমাকে খুব যে ভাবতে হচ্ছে, আমাকে অনেক কিছু চিন্তা করে বলতে হচ্ছে, তা নয়। একটা কি অটোমেসিটি হয়ে গেছে। অটোমেসিটি মানে একটা সাবলীল প্রক্রিয়া হয়ে গেছে। ঠিক সেরকম আমি যে কাজটা করছি, সে ছবি আঁকা হোক, লেখালেখি হোক, দাঁত মাজা হোক, ঘুম থেকে ওঠা হোক, আমি যদি 66 দিন পর্যন্ত লাগাতার ভাবে করে যাই, তাহলে ওটা করতে ব্রেনকে আর ভাবতে হয় না। আমি অটো পাইলট মোডে হয়ে যাই। অটো পাইলট মোড মানে কি, আমি সকালে কাজটা শুরু করলাম, ঘুম থেকে উঠলাম, উঠে আমাকে আর ব্রাশ নেওয়ার জন্য কোথাও যেতে হবে না, আমি যেন না চাইতেই ব্রাশের দিকে হাতটা চলে গেল। এবার এটা অ্যাপ্লিকেবল যে কোনো ফিল্ডে, যে কোনো মানুষের কাছে। একটা ডাক্তার, সে অপারেশন করছে, সে সকালবেলা উঠে 6টার সময় একটা অপারেশন, তাকে কিন্তু সকালে ওঠার জন্য কখনো অ্যালার্ম দিতে হয়নি, সে কিন্তু সাবলীলভাবেই হয়তো ভোর 4টে উঠে গেছে। ঠিক সেরকম একটা অ্যাথলিট সকালবেলা উঠে যখন মাঠে দৌড়াতেই আছে, তাই আলাদা করে অ্যালার্ম দিয়ে কাউকে ডাকতে হয়নি, ওঠো তুমি যাবে। কারণ কি, ওই 66 দিন পর্যন্ত যদি আমি করতে থাকি কাজটা, সেটা কি হয়, আমাদের মন, আমাদের ব্রেন নিয়ে নেয় যে তার মানে এটা তোমার কাছে রোজকার ঘটনা, এটা তোমাকে করতেই হবে। আর এটা করার জন্য তোমাকে কোনো আলাদা করে ভাবনারও দরকার নেই, আর এটার জন্য তোমাকে আলাদা করে কোনো চাপও তৈরি হবে না তোমার উপরে, এটা অটোমেটিক হয়ে যাবে। আর যখন এটা জিনিস অটোমেটিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওর কিন্তু রেজাল্ট তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ডিসিপ্লিন। হ্যাবিট আমাদের ডিসিপ্লিন তৈরি করে, রোজকার একটা হ্যাবিট আমাদের ডিসিপ্লিনে তৈরি করে, আর সেটা হচ্ছে 66। এবং আমাদের সেলসের চাকরিতে ডিসিপ্লিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ এত টাফ একটা কাজ, এবং আমাদের মার্কেটটাও এত টাফ মার্কেট, সেখানে যদি ওই সেলফ ডিসিপ্লিনটা যদি না থাকে, ওই সেলফ ডিসিপ্লিনটা যদি আমরা নড়বড়ে হয়ে যাই, আমার কিন্তু আর আমাদের লক্ষ্যে টার্গেটে সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্টে এফেক্ট পড়ে যাবে। এবং ডিসিপ্লিন না থাকলে আমরা খুব দীর্ঘ সময় এই সেলসের কাজটা করতে পারবো না, যে কোনো কাজই আমরা দীর্ঘদিন করতে পারবো না। আমরা খুব মানে নড়তে চড়তে থাকবো বিভিন্ন জায়গায়, এটা কিছুদিন করলাম, এটা কিছুদিন করি, কোনো কাজ, এবং ওটার কোনো ভালো পারফরমেন্সের পিক জায়গাতে আমরা কখনো পৌঁছানোর দিকে যেতে পারবো না। ওটা একটা খুব সাধারণ জেনারেল একটা মানে ঘোরাফেরা করবো, ওটাকে আমি আরো তুলবো, যে জিনিসটাকে আরেকটুখানি হাইট করবো। আমি আজকে 5 টাকার করছি, কালকে 10 করবো, কালকে 15 করবো, এই যে ব্যাপারটা উঠবে, এটা এখন উঠবে না। এটা একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে যাবে, এবং স্টেবল হতে হতে আস্তে আস্তে নামতে শুরু করবে। এটা ডিসিপ্লিনের জন্য হবে। ডিসিপ্লিনটাকে আমি যদি আমি ইনস্টল করতে পারি ঠিক মতো ভাবে, আমার ইনস্টলেশনটার মধ্যে যদি ভুল হয়ে থাকে, তাহলে এই ঘটনাটা ঘটবে আমাদের।
এবং এটা খুব প্রমাণিত এবং এটা খুব বৈজ্ঞানিকভাবে বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করা আছে, যেটা আমরা বইপত্র পড়লেও আমরা খুব ভালোভাবে সেখানে আরো ডিটেলে আমরা পেয়ে পাই। এটা বড় চ্যাপ্টার। মাইন্ডসেট, ডিসিপ্লিন, তারপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে অ্যাটিচিউড। আমাদের পজিটিভ অ্যাটিচিউড এবং নেগেটিভ অ্যাটিচিউড, এই দুটো অ্যাটিচিউডটা আমাদের রয়েছে, এবং আমরা যখন যে কোনো ক্ষেত্রেই আমাদের একটা স্বাভাবিক প্রবণতা থাকে নেগেটিভ অ্যাটিচিউডের দিকে, অর্থাৎ হবে না, পারবো না, গিয়ে লাভ নেই, হবে না, এটা এই ভিতর থেকে এইগুলো বারবার করে আমাদের ভিতরে চলে আসে, এবং যেটা কিন্তু আমাদের কোনো চ্যালেঞ্জেস দিতে দেয় না। মানে আমরা এখান থেকে একটা কাজ করছিলাম, সেখান থেকে বেরিয়ে আরেকটা যে একটু কঠিন, একটু চ্যালেঞ্জেস একটা কাজে যাব, ফার্স্ট যে জিনিসটা আমাদের আটকে দেয়, মাইন্ডসেটটা আটকাই, সঙ্গে ওই নেগেটিভ অ্যাটিচিউডটা আটকে দেয়। ওই নেগেটিভ অ্যাটিচিউড থেকে যদি পজিটিভ অ্যাটিচিউডে যাওয়া যায়, এবং সেখানেও কিন্তু ওই ভিতরে সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু এনহ্যান্স করতে হবে যে আমি পারবো, সেখান থেকে অ্যাটিচিউড কিন্তু একজন মানুষের শেষ কথা বলে, তার কাজের শেষ কথা বলে। অর্থাৎ অ্যাটিচিউড এমন একটা জিনিস যে ওই অ্যাটিচিউড দিয়ে কিন্তু সমস্ত যে চ্যালেঞ্জেস সেগুলোকে ওভারকাম করা যায়। তো কি বল? হ্যাঁ, অ্যাটিচিউড তো অবশ্যই বড় একটা বিষয়। এটা একটা অ্যাটিচিউড, ঘটনাটা কি দাঁড়ায়, ব্যাপারটা যে কোনো কাজ করতে গেলে আমরা প্রথমত আমাদের মন যেটা বাদ সাধে, সেটা হচ্ছে গিয়ে আমাদের মন বলে যে তুমি তো এটা আগে করোনি, এটা তো নতুন, এটা হবে না, পারবে না। আর ব্রেন আমাদের নতুন কিছু শিখতে গেলে প্রথমে একটা বাধা তৈরি করে। এটা একটা কমন একটা ট্রেন্ড, ব্রেনের একটা কমন ট্রেন্ড। যারা একদম অন্য ধরনের মানুষ, যারা মহান যারা মানুষ বা তারও যারা টপ পারফর্মার, তারাও যে ব্যাপারটা থেকে মুক্ত তারা তা না, তারাও একই ব্যাপার। এবার ঘটনাটা কি ঘটে? ঘটনাটা হচ্ছে কি অ্যাটিচিউডটা তাদেরকেও ভাঙতে, তৈরি করতে, মানে নেগেটিভ থেকে পজিটিভে আসতে তারাও প্রচুর পরিমাণে লড়াই দেয় এবং দিয়ে এসছে, এখনো দিচ্ছে। তা সেটাও সেই হ্যাবিটের ব্যাপার। এবার হ্যাবিট কি? আমি দীর্ঘদিন ধরে যখন একটা কাজকে বারবার করে যাব, একটা হচ্ছে সেটা থেকে একটা হ্যাবিট তৈরি হচ্ছে, সেটা থেকে আমার ব্রেন বুঝে যাচ্ছে যে এইটাই তোমার কাজ। আর নেগেটিভিটি কমন, নেগেটিভিটি আমাদের মাইন্ডে আসবেই, এখনো আসবে, আগামী দিনেও আসবে। নেগেটিভিটিকে সরাতে গেলে প্রচুর পরিমাণে পজিটিভ চিন্তা ভাবনা এবং পজিটিভ বই, পজিটিভ মানুষদের সঙ্গে কথাবার্তার মধ্যে আমাদের নিজেদেরকে এনগেজ বেশি করতে হবে, তবেই কিন্তু নেগেটিভ থেকে আমরা পজিটিভে আসতে পারবো। বাগানে প্রচুর পরিমাণে ফুল ফল গাছ আমাদেরকে রোপণ করতে হবে, লাগাতে হবে, যাতে আমরা ফল ফুল ভালো পাই। আমি যদি বাগানটাকে খালি ছেড়ে রেখে দিই, ওটা কিন্তু ফল ফুলের গাছ আচমকা তৈরি হবে না, ওখানে কিছু না কিছু জংলা হবে। ঠিক সেরকম মাইন্ডটা এখানে কোনো কিছু নেগেটিভ মাইন্ডে চলে আসার কোনো অবাক হয়ে যাওয়ার কারণ নেই, বুঝতে হবে মাইন্ডটা সঠিকভাবেই চলছে। আমি একটা গল্প শুনেছিলাম, একটা কেস স্টাডি, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। এটা হচ্ছে রিচার্ড হ্যাডলি, ক্রিকেটার, বিখ্যাত বোলার, যিনি প্রথম 300 উইকেট পেয়েছিলেন, রিচার্ড হ্যাডলি। সেই রিচার্ড হ্যাডলি একটা সময় টিম থেকে বাদ পড়ে যায়, তার চূড়ান্ত অফ ফর্ম ছিল, চোট আঘাত ছিল, টিম থেকে বাদ পড়ে যায়। টিম থেকে যখন উনি আবার টিমে ফেরত আসছেন, উনি এত নার্ভাস হয়ে যান, উনি বলেন যে আমি পারবো না কালকে টিমে, কারণ দীর্ঘ হয়তো 7-8 মাস বাদে উনি আবার টিমে ফিরে আসছেন। তখন ওনাকে যেটা অ্যাডভাইস দেওয়া হয়েছিল যে একটা অন্ধকার ঘরে বসে হালকা একটা মিউজিক চালিয়ে ওনার যে সাকসেস স্টোরিগুলো, ওনার যে কোনো যে উইকেটগুলো উনি পেয়েছেন, ওনার যে সাকসেসগুলো, অতীতের যে সাকসেস, জাস্ট সেগুলোকে রিকালেক্ট করা। এবং এইটা যদি আমরাও করি, যে আমরা তো আমাদের অতীতের পাস্ট লাইফে আমরা যে সাকসেসগুলো পেয়েছি, সেই সাকসেসগুলোকে যদি আমরা রিকালেক্ট করতে পারি, সেই রিকালেকশন অফ সাকসেস কিন্তু আমাদের নতুন করে একটা কনফিডেন্স বিল্ড আপ করে, সেটাও একটা বড় আমাদেরকে বুস্ট করবে। সেটা খুব ভালো একটা টেকনিক, এটা অবশ্যই এটা খুব বৈজ্ঞানিক টেকনিক বলে ওনাকে এটা সাজেস্ট করা হয়েছিল। এবং সেটা কিন্তু আমাদের এই যে নেগেটিভ গুলো, আমাদের ভিতরে যে নেগেটিভিটি গুলো রয়েছে, ওগুলো কিন্তু অনেকটা ইরাডিকেট করবে, অনেক দ্রুত ওগুলো চলে যাবে মন থেকে ওগুলো। এবং এটা স্বাভাবিক, এটা প্লেয়ারদের ক্ষেত্রেও ঘটে এটা। এবং তারা যে সব প্লেয়াররাও যে খুব সব জায়গাতে তারা সফল হয় তা তো না, তাদের জীবনও মানে বিফলতায় ভরা থাকে প্রচুর। অতএব তাদেরকেও প্রচুর বারবার করে ডুবে যেতে হয় মানে নেগেটিভিটির মধ্যে। তখন তাদেরকে কি করতে হয়? আলাদাভাবে কারো সাহায্য নিতে হয়, আলাদা করে কোনো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে তাদেরকে যেতে হয়, কোনো বিশেষ বই পড়তে হয়, কোনো বিশেষ কোনো সেশন, ট্রেনিং, কোচিং,
এর মধ্যে তাদেরকে ভীষণভাবে লেগে থাকতে হয়, কারণ কি সফলতার থেকে বিফলতার পরিমাণই বেশি। এটাই আমরা শুধু সফলতাটা দেখতে পাই, হ্যাঁ আমরা খালি সফলতা দেখি, কিন্তু একজন মানুষের হ্যাঁ। তার হয়তো সফলতাটা হয়তো 35% হ্যাঁ, বা 40%, 40%, তাহলে এই 60% তার স্ট্রাগল এবং বিফলতা, এটা হ্যাঁ। কিন্তু আমরা যারা না। দূর থেকে তারা কিন্তু বুঝতে পারি না। আর এই 60%-এর খবরটাও কিন্তু আমরা খুব একটা কিছু পাই না। শুনতে পাই না, এবং আমরা কিন্তু শুনতেও খুব একটা আগ্রহ প্রকাশ করি না কিন্তু। একদম। যে এই 60 ভাগের সময় লোকটা কেমন ছিল, আচ্ছা ওই সময় যে বছরটা ওরা হেরে গেল, উনি একটা বছর ভালো খেলতে পারলেন না, সেই সময় উনি কিভাবে নিজেকে আবার পরের বছরে ঘুরিয়ে আনলেন, এই জার্নিটা আমাদের কাছে কিন্তু আসে না, বেশিরভাগ ক্ষেত্রে আসে না। খুব খোঁজ খবর করলে কিছু মানুষের হয়তো পাওয়া যায়, তা আমাদেরও আগ্রহ থাকে না। আর এই যে আবার সৌরভ গাঙ্গুলি আবার হ্যাঁ। ব্যাক থেকে আবার ফিরে হ্যাঁ। এসেছিলেন, হুম। যে ওনার ভিতরে ওই নেগেটিভ গুলোকে উনি দূর করতে পেরেছিলেন, যে আমি পারবো পারবো, এই অ্যাটিটিউডটা ছিল ওনার ভিতরে। হ্যাঁ। এবং অ্যাটিটিউডটা ছিল বলে কিন্তু সৌরভ গাঙ্গুলি আবার ব্যাক করে ফিরে এলো আবার back যাওয়ার পরে। নেগেটিভ আর পজিটিভিটি এই ব্যাপারগুলো এইভাবেই আমাদেরকে করতে হবে, এবং এটাই বিজ্ঞানসম্মত পদ্ধতি, সবাই করে আসছে, আমাদেরকেও সেইভাবেই করতে হবে। খালি রাস্তাটা তারা দেখিয়ে দিয়েছে, আমাদেরকে রাস্তাটাকে অনুসরণ করে চলতে হবে, আর কিছু ব্যাপার নেই। আমাদের আজকের পর্ব এইটুকুই। আমরা আবার পরের দিন ফিরে আসবো। আপনাদের ফিডব্যাকটা আমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজকে শুধুমাত্র জাস্ট 3টে জায়গা নিয়ে আমরা ডিসকাস করেছি, এরপরেও আরো নানান বিষয় নিয়ে আমাদের ডিসকাশন চলতেই থাকবে। আজকের পর্ব এইটুকুই। গুড বাই।